কিন্তু উনি নিজেই বলেছেন উত্তম কুমার ফ্ললেস। সেই নায়ক নিয়ে মৃণাল সেন বললেন, কারণ ওই যে বামপন্থা, এবং উনি এই কথা বলেছেন যে উত্তমের প্রতিভা টতিভা তেমন কিছু ছিল না, হ্যাঁ ওর খুব নিষ্ঠা ছিল, ঘষে ঘষে নকল টকল করে একটা জায়গায় দাঁড়িয়েছিল। এখনো সেই পত্রিকাতে সেই কয়েক 7-8 বছর আগে দেখলেই দেখে নিতে পারবেন লাইনগুলো উত্তম কুমার সম্পর্কে বলছেন। ওই ট্যাবু থেকে এরা বেরোতে পারেননি। মহানায়ক উত্তম কুমার 24শে জুলাই, ঠিক আজকের দিনেই বাঙালির হৃদয়কে কাঁদিয়ে তিনি চিরতরে চলে গেছিলেন। সালটা 1980, প্রায় 46 বছর কেটে গেছে, অর্ধ শতাব্দী হতে চলল। তবু আজও সবার হৃদয়ে তার অভিনয় জীবন্ত। শুধু সেই প্রজন্মের কাছেই নয়, আজকের প্রজন্মের কাছেও উত্তম কুমারের আকর্ষণ দুর্নিবার। কিন্তু কিভাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি তার সময়ের অন্যতম বিশিষ্ট উত্তম অনুরাগী, সমালোচক এবং ব্যাখ্যাকর্তা। তাহলে আসুন শুনিনি তার মুখেই উত্তম রহস্য। উত্তম রহস্যে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি আজও প্রাসঙ্গিক, কিন্তু জেনে নেব কেন প্রাসঙ্গিক। তার অভিনয় জীবন যখন মধ্য গগনে, তখন বেশ কিছু ইন্টেলেকচুয়াল গোষ্ঠী, এই যেমন ধরুন যাদবপুর, প্রেসিডেন্সি, এরকম আরও বেশ কিছু গোষ্ঠী যারা মূলত কোট আনকোট প্যারালাল সিনেমা দেখতেন, তাদের মধ্যে ওনার কিন্তু খুব একটা কদর ছিল না। তারা মনে করতেন যে উনি একটা সময়ের ফসল, ওই সময়ের জন্যই উনি এসেছেন এবং তারপর সময় ফুরিয়ে গেলে আবার বোধহয় হারিয়ে যাবেন। কিন্তু না, 100 বছর পরেও আজও তিনি সমানভাবে সমাদৃত। উল্টে যেটা হচ্ছে, তাকে নিয়ে আরও বিভিন্ন রকমের আলোচনা তৈরি হচ্ছে। আজকের প্রজন্ম তাকে নিয়ে নতুন করে ভাবছে, নতুন করে আবিষ্কার করছে। সুরজিৎদা, এটা কেন? গঙ্গা জলে গঙ্গা পুজো করি, তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ, কিন্তু বিশ্বাস করো রাজা হস্তে আমি এখানে আসিনি। ওই রাজ ঐশ্বর্য, ওই বিলাস ব্যসন কিছুই আমাকে টানে না। তো কেন এখানে আছি? কারণ একটাই কথা বলতে, অন্যায়কে কখনো প্রশ্রয় দিও না। অত্যাচারী, অত্যাচার কাউকে কোনোদিন ক্ষমা করো না, কোনোদিন না। আসলে সত্যি রাজার সাজতে উনি আসেননি। উনি একেবারে নিম্ন বিত্ত, শব্দটা বলা ভুল, আমরা বলি নিম্ন মধ্যবিত্ত। বিত্ত মানে তো সম্পদ, বিত্ত না, একেবারে নিম্ন মধ্য শ্রেণীর পরিবার, আমাদের পরিবার, সেই পরিবার থেকে উঠে এসেছিলেন। এইবার আমি ধান ভানতে শিবের গীত করব না। এটা ঠিকই যে একটা খুব অসাধারণ প্রশ্ন করেছ শুভময়, যে উত্তম কুমারের সময়ে যখন জনপ্রিয়তার প্লাবন আছড়ে পড়ছে, তখন একটা সেক্টর, অর্থাৎ হ্যাঁ বামপন্থী ওরিয়েন্টেড যারা ছিলেন, যারা এনলাইটেড অবশ্যই, তবে যারা বিদেশের ছবি, বিদেশি বই, আমি এইভাবেই বলবো, মধ্যবিত্তের মতোই বলবো, অর্থাৎ জাঁ-পল সার্ত্রে থেকে শুরু করে কুরুসোয়ার ছবি, এখানে সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল,
এবং পরবর্তীকালে আদুর গোপাল কৃষ্ণন, গোবিন্দ নেহালনি, এই যে সবটা মিলিয়ে, এবং নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়, এমনকি প্যারালাল থিয়েটারে উৎপল দত্ত, অজিতেশ, শম্ভু মিত্র, এই যে সবটা বলয় তর্ক আছে, কিন্তু সবটা মিলিয়ে যে উচ্চ শ্রেণীর শিল্প বলে তারা মনে করতেন, সেই তারা মনে করতেন যে উত্তম কুমার হচ্ছে ঠিক কথা, একেবারে যে সময়ের ফসল। অর্থাৎ আমি ক্ষমা চেয়ে নিয়ে বলছি, দেবানন্দ, একটা সময় দেবানন্দ দেবানন্দ দেবানন্দ, এইবার আবার রাজেশ খান্না, রাজেশ খান্না, রাজেশ খান্না, রাজেশ খান্না, তারপর অমিতাভ বচ্চন। এই যে অর্থাৎ এই সময়ের ফসল, মানে সেই সময়ের গুণ তার মধ্যে রয়েছে, একটা চাকচিক্য রয়েছে, একটা এমন কিছু ম্যাজিক তার রয়েছে, কিন্তু যেটা খুব বড় অভিনেতার পরিচায়ক নয়। এইটা প্রায় ট্যাবু হয়ে গেছিল, প্রায় ব্রাহ্মণ্যবাদের মতো সংস্কার হয়ে গিয়েছিল। এমন সংস্কার যে আমি যদি নিজেকে বামপন্থী এবং ইন্টেলেকচুয়াল ভাবি, বা সমাজে আমি নিজেকে সেইভাবে প্রকাশ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে উত্তম কুমারের প্রায় কোনো ছবি না দেখেই উত্তম কুমার বিরোধী হতে হবে। তারা অনেকেই উত্তমবাবুর ছবি দেখতেনই না, দেখলে তো বুঝতে পারবো। ওই দু একটা ছবি দেখেছিলাম, কাউকে বললে বলতেন ওই হ্যাঁ ওইটা দেখলাম, এবং সেইটা মানে কতদূর বিস্তৃত। উত্তম কুমারের মৃত্যুর পর যখন সেই স্মরণ সভায় টেকনিশিয়ান স্টুডিওতে দাঁড়িয়ে সত্যজিৎ রায় বললেন যে বাংলায় স্টার একজনই, উনি ঠিক বাংলাও বলেননি, প্র্যাকটিক্যালি প্রায় দেশকাল মানে ভারতবর্ষ মিলিয়ে এরকম একটা বলেছিলেন, একজনই, সবটা মিলিয়ে যে একটা স্টার একজনই, উত্তম কুমার। এবং সেই স্টার যিনি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান গ্রেট অ্যাক্টর, গ্রেগরি পেকের তুলনা করে বলেছিলেন গ্রেগরি পেক যেমন অভিনেতা নন শুধুই স্টার, উত্তম কুমার অভিনেতা স্টার। উত্তম আগেও ছিল না, এখন নেই, ভবিষ্যতেও হবে না। এই কথায় সেই সময় কেউ কেউ গুণী শিল্পী আঘাত পেয়েছিলেন, কিন্তু এটা বলে দিয়েছিলেন। এইটার পরেও তারপর দীর্ঘদিন চলে গেছে, যখন এই বছর 7-8 আগে যখন ধীরে ধীরে আরও প্রত্যেকে তখন প্রায় পরপর ছবি টেলিভিশনের কল্যাণে, ইউটিউব চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে দেওয়ার ফলে তারা দেখতে শুরু করেছেন, তারপর তারা প্রায় প্রত্যেকেই মাথা মুড়িয়েছেন যে না, জানায় ভুল ছিল। তাদের এক একটা উত্তম কুমারের এক একটা অভিনয়ের গুণ নিয়ে তারা আলোচনা করেছেন, বলছেন। সেই সময়ও আমার পরম পূজ্য আমায় অসম্ভব স্নেহ করতেন এবং অসম্ভব ভালো মানুষ, সারল্য, মৃণাল সেন 7-8 বছর আগে গৌতম ভট্টাচার্যকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিষ্কার বলেছেন নায়কটা তো মানিকবাবুর সৌমিত্রকে দেওয়া উচিত ছিল। যে নায়ক নিয়ে সত্যজিৎ রায় বলেন যে ওর মৃত্যুর পর দেখা হলো, আবার দেখলাম যে আমার কিছু ফ্ল আছে, কারণ আমাদের দেশে নিখুঁত ছবি করা প্রায় অসম্ভব। তার মানে টেকনিক্যালি কোনো জিনিস তিনি করতে চেয়েছিলেন যেটা সম্ভব হয়নি বা কিছু, পরবর্তীকালে দেখে যা আমরা বুঝতে পারবো না, গুণী পরিচালকরা হয়তো ধরতে পারেন, তারাও এতদিন তো বলেননি আর কি। খালি একটা ফ্ল বলতে গিয়ে অনেক কথা মনে আসে, একটা ফ্ল আমার এখনই মনে হয়, সেটা টেকনিক্যালি বা এগত নয়। নির্মল ঘোষ যে পাঠ করেছিলেন, উত্তম কুমারের বন্ধু কাম পরে ম্যানেজার, ওই যেখানে উত্তমবাবু বলেন যে আমি তো আছি, ইজ দ্যাট এনাফ, ওই জায়গাটায় যখন বলে যে হ্যাঁ পাবলিক শালা পাবলিক এ দিয়ে স্টিম রোলার দিয়ে করে দিতে হয়, এইরকম সময় তখন বলে যে পাবলিককে গালাগাল দিলে চলবে বলে, অর্থাৎ তোমার যেই বৈভব টাকা পয়সার, আমার একটা কী ডায়ালগ আমার ঠিক মনে নেই, শুধু মনে আছে যে উত্তমবাবু বলছেন কেন কুন্ডু কেবিনের
মাছের ঝোলার ভাত? তার উত্তরে নির্মল ঘোষের কথা আছে, কি ভাই কি বলছিস, আমারই ভাই 14 টাকা পাউন্ডের চা না হলে এখন চলে না। এইটা যে স্বাভাবিকভাবে উত্তমবাবুর সঙ্গে ডায়ালগ বিনিময় হচ্ছিল, সেইখানে ওর কথা হচ্ছে যে কি বলছিস ভাই, আমারই 14 টাকা পাউন্ডের চা না ছাড়া চলে না। ওই আমারই ব্রেকফাস্টে 14 টাকা পাউন্ডের চা ছাড়া চলে না, এইটা বলতে বোঝা গেল ওই ডায়ালগটা ওনার কণ্ঠস্থ বা আত্মস্থ হয়নি, এবং ওটা উনি হঠাৎ করে একটু সার্চ করলেন। ভালো করে দেখবেন, ভালো করে দেখেছি। আমারই ব্রেকফাস্টে পর্যন্ত ঠিক ছিল, আমারই ব্রেকফাস্টে 14 টাকা পাউন্ডের, মানে বোঝা গেল যে এটা তার গ্রিপে নেই। কেন সত্যজিৎবাবু কাট করেননি, কেন আর একটা টেক নেননি আমি জানি না, কিন্তু এইটা আমার মনে হয়েছে। কিন্তু এটা একটা নাথিং, বাকিটা বলা যায় না। কিন্তু উনি নিজেই বলেছেন উত্তম কুমার ফ্ললেস। সেই নায়ক নিয়ে মৃণাল সেন বললেন, কারণ ওই যে বামপন্থা, এবং উনি এই কথা বলেছেন যে উত্তমের প্রতিভা তেমন কিছু ছিল না। হ্যাঁ, ওর খুব নিষ্ঠা ছিল, ঘষে ঘষে নকল টকল করে একটা জায়গায় দাঁড়িয়েছিল। এখনও সেই পত্রিকাতে সেই 7-8 বছর আগে দেখে নিতে পারবেন লাইনগুলো উত্তম কুমার সম্পর্কে বলছেন। ওই ট্যাবু থেকে এরা বেরোতে পারেননি। ফলে ওই সোকল্ড ইন্টেলেকচুয়ালস যারা, এবং তাহলে মৃণালবাবু যদি এই জায়গা থেকে মুক্তি পেতে না পারেন এতদিন পরে, তাহলে সেই জায়গা থেকে লেফট ওরিয়েন্টেড যারা, তার মানে এই নয় কিন্তু যে সিপিএম বা সিপিআই করা লেফটিস্ট একদম যারা ক্যাডার বা তারা উত্তম ভক্ত ছিলেন না। তারা উত্তম ভক্ত না থাকলে উত্তম কুমারের একটা ছবি 7 মাস 8 মাস হাউসফুল হতো কী করে? বেঁচে তাদেরও তো একটা সেক্টর আছে, তাদের একটা সংখ্যা বামপন্থী মানসিকতা লোক, মানে যে বাবা ছেলে কমিউনিস্ট পার্টি করছে বলে খুবই সামনের আগান্বিত, অর্থাৎ ঝুঁকি থাকছে, সেই বাবাই মনে মনে হয়তো বামপন্থার সমর্থক ছিলেন। নাহলে 77 সালে ওই ঢেউ এলো কী করে? সকলেই ভোট দিল বলে তো। তার মানে তারা যদি সবাই, এবং তারপর উত্তম কুমারের ছবি সুপারহিট হয়েছে 77 সালের পর, একের পর এক ছবির নাম করব সুপার ডুপার হিট, তারা যদি না যেত, যারা ভোট দিয়েছিল, তারা তো উত্তম কুমারের ছবি আর চলতোই না। তা তো হয়নি, তা ছবি চলেছিল। তাহলে কিন্তু ওই যে শুভময় তুমি ঠিক বলে যে প্রেসিডেন্সি, আমি যাদবপুর, তাদের মধ্যে নিঃসন্দেহে পোটেনশিয়াল, বুদ্ধিমত্তা, পড়াশুনো সবই আছে। কিন্তু ওই একটা ব্রাহ্মণ্যবাদ যেটাকে সবসময় বিরোধিতা করা হয়, যে কোনো জায়গায় আটকে পড়া, চোখ না খোলা রাখা, সেটাই তো সংস্কার। সেটা যদি আমি ওই অমুক দিনে নিম পাতা খেতে হবে, না হলে আমার বা আমি অমুক খেলে জাতিচ্যুত হব, এটাও যেমন একটা ব্রাহ্মণ্যবাদ, তেমনি উত্তম কুমারকে আমায় খারাপ বলতেই হবে তাকে না দেখেও, এটাও তো ব্রাহ্মণ্যবাদ। ফলে এইটার পড়েছিল, এটা ভীষণভাবে ছিল। কিন্তু এবার তখনও মনেও করা হতো যে উত্তমবাবু চলে যাওয়ার পর উত্তমবাবুর সময়ে যাদের ছবিও বেশ ভালো, মাঝে মাঝে, সব সময় নয়, কিন্তু চলেছে, সাকসেসফুল হয়েছে, তাহলে তারা ছবিতে ডাক পেতেন কী করে, নায়কের চরিত্রই বা পেতেন কী করে? তাদেরও নামে দর্শক আসতো, তাদেরও অনুরাগী ছিল, উত্তম কুমারের লেভেলে না থাকলেও। কিন্তু তারা বলেছিলেন যে, তারা ভেবেছিলেন যে উত্তম কুমার চলে যাওয়ার পর আমি তো আছি, বা আমরা তো আছি, যে মনে করেছিলেন। কিন্তু দেখলেন যে উত্তমবাবু চলে যাওয়ার পর তারা নেই। স্টুডিওতে কুকুর বেড়াল ঘুরে বেড়াতে লাগলো, শ্মশান হয়ে গেল সব, এই রিয়ালাইজেশন এলো। এবং তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে মানুষ ওই ট্যাবু থেকে বেরোতে লাগলেন, বেশিরভাগ মানুষ, মৃণালদার মতন কম, কিন্তু ওই মানুষ বেরোতে লাগলেন। মানে সত্যি কথা বলছি, বেঁচে থাকতে যে অপর্ণা সেনের মুখে আমি উত্তম কুমারের সম্পর্কে কোনো রকম কোনো প্রশংসা শুনিনি, সেই অপর্ণা সেনকেই বলতে শুনেছি যে একটা করে বই, একটা সাহিত্য বা একটা গল্প আমি পাঠ করি, ভাবি মনে হয় এই চরিত্রটা তো, তিনি তো চলে গেছেন। একথা অপর্ণা সেন বলেছেন, গৌতম ঘোষ বলেছেন,
বুদ্ধদেব দাশগুপ্ত বলেছেন যে বিচারক দেখার পর মনে হয় যে মানে বলেছিলেন, উনি চলে গেছেন, বুদ্ধদেব দাশগুপ্ত বলেছিলেন যে বিচারকের মতো ছবি দেখার পর মনে হয় আন্তর্জাতিক অভিনয় কি বাংলায় উত্তম কুমার দেখিয়ে দিয়ে গেছেন। এবং আস্তে আস্তে ছবিটা পাল্টাতে শুরু করলো, পরবর্তীকালে আরও পাল্টালো। যেমন সৃজিত মুখার্জি একজন একেবারে উত্তম অনুরাগী, মানে উত্তম কুমারের খোঁজ খবর রাখা আর একটি মানুষ, এবং সে একের পর এক ছবিতে তাকে ট্রিবিউট দেয়, হ্যাঁ, তার নিজের ভাষায়, নিজের মতো করে, নিজের কথনে, নিজের গল্প ভাবনায়, কিন্তু ট্রিবিউটটা উত্তম কুমারকে, প্রেরণাটা উত্তম কুমার। তাই চৌরঙ্গি শাহজাহান রেজেন্সি হয়, তাই অ্যান্টনি ফিরিঙ্গি জাতিস্বর হয়, হ্যাঁ, তাই জন্যে সন্ন্যাসী রাজা হয়, ওই এক যে ছিল রাজা। তো এইগুলো হচ্ছে ওই প্রেরণা কিন্তু। এবং কৌশিক গাঙ্গুলিকে আমি দেখেছি, উত্তমবাবু, ও বাবা, আনপ্যারালাল ওই এক্সপ্রেশন। অর্থাৎ এইবার তারা প্রত্যেকে, এইবার সবথেকে বড় কথা সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার জীবিতকালে যে আমি বেরোয়, তাতে সৌমিত্রবাবু প্রায় একটা আধুনিক কবিতার মতন লেখা লিখেছিলেন, যেখানে প্রায় বোঝা যায় না উত্তমবাবুর সম্পর্কে উনি ঠিক কী বলতে চাইছেন, অন্তত আমি তো বুঝতে পারিনি। এবং যে কেউই অত্যুজ্জ্বল নয় শেষকালে, এমনকি উত্তম কুমারও নয়, সেই সৌমিত্র চট্টোপাধ্যায় আমাকে তার ৭৪ বছরের জন্মদিনের পার্টিতে আমাকে আড়ালে বসেছি কথা বলতে, এই তুমি বাঘবন্দি খেলা দেখেছো? লোকটা কি লেভেলের অ্যাক্টিং করেছে, খল চরিত্র কি হয় তুমি ওই জায়গাটা দেখেছো, যেখানে অসিতদা মানে অসিত বরণ আসেন মৌয়াকে নিয়ে, ওই যে আমি তো এই টাকাটা এনেছি, আমি মাদা দিয়েছিলাম এই টাকাটা, সেখানে আলমারি খোলা, কাগজ বার করা, সিগারেট ধরাতে ধরাতে বলছে পুরো জাল, কোথায়, আপনি তো এই টাকা বলেছিলেন। সে কি বলছেন ভয়েশবাবু, মরে যাবো, আমি এই টাকা নিয়ে নিই, কেন এরকম কথা বলছে? আপনার বোধহয় আস্তে আস্তে চড়ে, আপনার কি ডায়াবেটিক আছে, আপনার কি স্মৃতি বিভ্রম ঘটলো? আরে কি মশাই, কি বলবো, এ তো আপনি জ্যান্ত মাঝে পোকা পড়াচ্ছেন। আরে এই টাকা আপনাকে আমি দিয়েছিলাম, এত বিলিভেবল করে বলছেন, তার মধ্যে কোনো বা ভুরু তুলে না এইটাই দিয়েছিলেন, না ওর নয়, আরে জেনুইন, তাই তো হবে। যে ফ্রড করছে সে ফ্রডটাকে তো সেই জেনুইন লেভেলেই নিয়ে যাবে। তুমি বলছো এই জায়গাটা দেখেছো? আমি আরও অনেক জায়গার কথা বলবো, কিন্তু সৌমিত্রদা, এবং একের পর এক একটা সময় আমি ইচ্ছে করে উস্কে দিয়ে সৌমিত্রদাকে তুলে উত্তমবাবুর সমালোচনা করছিলাম একটা পার্টিতে, এবং কিছু অফিসার লেভেলের লোক, কিছু সাংবাদিক এসব বসেছিল। সৌমিত্রদা এবার এমনভাবে উত্তম কুমারের হয়ে কথা বলতে শুরু করলেন, এবং চোখ মুখ পাকিয়ে, মানে উল্টো দিকে আমি সৌমিত্র চ্যাটার্জি আর সৌমিত্র চ্যাটার্জি উত্তম কুমারের ফরে। এবার ওরা বলছে যা চলে, এতদিন আমরা তাহলে উত্তম সৌমিত্র নিয়ে লড়াই করলাম কেন? আপনি তো সমানে দেখি উত্তম কুমারের ফ্রন্টের, উত্তম কুমারের ফ্যান হয়ে ঝগড়া করছেন। তখন বলছে করবো না বলে, আমি সেই গল্পটা আসবো, উদাহরণ দেবো। একটা ছবির অভিনয়ের কথা বলছেন, যে স্মৃতিটা বিভ্রম হয়ে গেল, আমার মতন অভিনেতা শুধু উত্তমদা অভিনয় করেছে বলে দেখতে গেছিলাম, সেখানে দেখে আমার মতো অভিনেতা ঘাবড়ে গেছে, মুখের কোথাও কোনো কোষ নেই, এইটা কি করে অভিনয় সম্ভব হয়? এই সৌমিত্রদা বলেছেন, বলে হিন্দি ফিল্মে তখন ওই ষড়যন্ত্রের শিকার হলো, ওর বন্ধু বান্ধব তো খুব খারাপ ছিল, ছোটি সি মুলাকাতে যে ডান্স নিয়ে ওকে এই সব না জেনে শুনে ব্যান্টার করেছে, ডান্সটা ভালো করে দেখো তো কত কঠিন, এবং কীভাবে আরও আয়ত্ত করেছিল সে ডান্সটাকে। ওই ডান্সদের থেকে পাশাপাশি তুমি শাম্মী কাপুরের ডান্স বা এতে দেখো তো, তারা কোনো অংশে উত্তম কুমারের চেয়ে 2 ইঞ্চি বেশি কিনা। ওটা শুধুমাত্র চোখে ঠুলি পরিয়ে বাঙালিও বলতে শুরু করলো, উত্তম কুমারের ওইসব হয় না, উত্তম কুমারের ওইসব হয় না। তুমি এখন ভালো করে দেখো, চোখের পর্দা সরিয়ে সৌমিত্রদায় কথা আমায় বলছেন। অর্থাৎ এই সৌমিত্র চট্টোপাধ্যায় তো ওই বলয়েরই নেতৃত্ব করেছেন। কিভাবে এটা এলো? যখন উত্তম কুমার মানে যখন লেফট আসছে, দুটো বিশ্বযুদ্ধ, এর মধ্যে শুধুই যে একটা ন্যারো উত্তম কুমারকে আমরা হ্যাটা করব এটা নয়, তার একটা কার্যকারণ আছে বড়। কিরম কার্যকারণ? না, যখন দুটো বিশ্বযুদ্ধ ঘটে গেছে, এবার দক্ষিণপন্থীদের মানে আস্তে আস্তে সমাজতন্ত্রের দিকে বিপ্লব, মানে একটা মুক্তির কথা,
সর্বহারাদের এ কথা একটা বড় আন্দোলনের জায়গা রূপ নিচ্ছে। সেই সময় গণনাট্য, ইপটা অর্থাৎ গণনাট্য থেকে আরম্ভ করে এই যে একটা প্যারালাল সিনেমা, এই যে ঘটনাগুলো ঘটছে, এবং বামপন্থীরা আস্তে আস্তে যুব সমাজকে আকর্ষণ করতে চাইছে, কারণ যুব শক্তি সব থেকে বড় কথা। সেই সময় উত্তম কুমারের মাধ্যাকর্ষণ প্রায় 90% যুবক যুবতীকে তার দিকে টেনে নিয়েছে। এবার সেই যে টেনে নেওয়াটা, সেটা একটা মোহময় মায়াময় প্রেম, একটা ঠিক প্রকৃত কঠিন বাস্তব থেকে কোথাও একটা যেন একটা অদ্ভুত, মানে ওই উত্তম কুমারকে দেখে প্রায় ছেলেরাও মুদ হয়ে যাচ্ছে, তার হাঁটা চলা দেখে, তার মন্ত্র, এই যে একটা মাধ্যাকর্ষণ, এইখান থেকে যুব সমাজকে টেনে আনতে হবে। এই টেনে আনার জন্য কি দরকার? একজন নায়ক দরকার, আমাদের ব্লকের একজন নায়ক দরকার। আমি সৌমিত্রদার ব্যাপারে লিখেছিলাম যে উত্তম কুমার লোহার চামচে মুখে করে জন্মেছিলেন, আপনি সোনার চামচে মুখে করে জন্মেছিলেন। কারণ এই রকম একটা যখন ডিমান্ড হচ্ছে, অন্যদিকে সত্যজিৎ রায় পথের পাঁচালী অপরাজিত চলেনি, কিন্তু গোল্ডেন বিয়ার পেয়ে গেছে। সারা পৃথিবী এবার তাকিয়ে আছে থার্ড অপু। উনি ঘোষণা করেছেন যে এবার অপুর ম্যাচিওর্ড অপুকে দেখাবো। এবার কে হবে ম্যাচিওর্ড অপু? বসে আছে। সেই সময় সৌমিত্র চট্টোপাধ্যায়ের আবিষ্কার অপু হিসেবে। এইবার এই বামপন্থী ইন্টেলেকচুয়াল গ্রুপ, এবং তারপর মৃণাল সেন নিচ্ছেন, তারপর তপন সিনহা নিচ্ছে, এইবার এরা পেয়ে গেল এই তো আমাদের নায়ক। এইবার সৌমিত্রদাকে খাড়া করে, সৌমিত্রদার অসামান্য অভিনয় গুণের তাতে এতটুকু খামতি হয় না এই কথা বললে, কিন্তু এই সেক্টরটা ন্যারোলি উত্তম কুমারকে দেখবো না, এরা অর্ধেক ছবি দেখতো না, সংস্কারের মতো তারা সৌমিত্র চট্টোপাধ্যায়কে তারা তাদের জায়গা থেকে তারা সাপোর্ট করেছে। এটা প্রায় অভিনয় দেখে এটা দারুণ, ওটা না সাপোর্ট। অন্ধের মতো আমি মোহনবাগান, আমি ইস্টবেঙ্গল, আমি আর্জেন্টিনা, তার খেলা ভালো মন্দ কোনটা ঠিক এই বিচার নয়, অন্ধের মতো আমি সাপোর্টার। এই জায়গা থেকে এই ঘটনাটা ঘটেছিল, এবং একটা সেক্টর অফ পিপল ওই সৌমিত্র চ্যাটার্জি কে তারা কাণ্ডারি করেছিল, এবং পাশাপাশি উত্তম কুমার, বলাই বাহুল্য সিংহভাগ উত্তম কুমার, কিন্তু সৌমিত্রদারও একটা ব্যাপার ছিল। সেই সেক্টরটা খুব স্ট্রেংথ, কারণ তারা শিক্ষিত, ইন্টেলেকচুয়াল, তাদের কাছে সারা পৃথিবীর বই পড়া, তাদের কাছে আধুনিক কবিতা মানে দিলাম জল দিল বেল এটা নয়, আধুনিক কবিতার মানে বোঝে, তারা অর্থ বোঝে। এই সেক্টরটা বিরোধিতা করেছিল এই কারণে পলিটিক্যাল গ্রাউন্ডে, এবং সেখান থেকে একটা ব্রাহ্মণ্যবাদ, একটা কৌলিন্যবাদ এসে যে উত্তম কুমারকে দেখবো না, বয়কট করব, এইরকম একটা জায়গা, ভালো লাগলেও বলবো না, এইরকম একটা সংস্কারে পৌঁছে গেছিল। সেইখান থেকে যখন আস্তে আস্তে তার মৃত্যু হয়ে গেল, এবং আস্তে আস্তে ওদিকেও দেখুন পলিটিক্যালি লেফট আস্তে আস্তে তার যে কঠোর কঠিন যে রেজিমেন্টেশন, সেটাও আস্তে আস্তে লঘু হতে শুরু করলো, আস্তে আস্তে তাতে জল মিশতে শুরু করলো। আস্তে আস্তে সুভাষ চক্রবর্তী হোপ 86 অনুষ্ঠান বামফ্রন্টের জমানাতেই করলো। লেফট জমানায় ভাবা যায় যে জ্যোতিবাবু ট্রাম্প কোম্পানির মিটিং না দেখে মিঠুনকে খুশি করে, বম্বে শিল্পীদের খুশি করে সারাক্ষণ হোপ 86 দেখলেন, সেখানে পিয়া তু আপ তো আজা গান হলো। তাহলে আর কমিউনিস্ট পার্টির যে সেই একটা বৃত্ত, যেখানে শুধু সলিল চৌধুরী, এমনকি রজনীগন্ধা ফুল তোমারাও গাইবে না, শুধুমাত্র কোন এক গায়ের বধূ বা ওই আমরা ওই গানটা গাইবে, ওই অবাক পৃথিবী অবাক করলে তুমি, কিংবা ওই বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, এইটাই চলবে। দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র, আমার সেক্ট অফে উৎপল দত্ত, নীরেন চক্রবর্তীর সেই ওই উলঙ্গ শিশু রাজার গল্প কবিতা বলবে, সেই জায়গা থেকে তাহলে তখন ভাঙতে শুরু করছে, আস্তে আস্তে মিশছে। এইবার আস্তে আস্তে ওই ব্যারিয়ারটা ভাঙতে ভাঙতে তখন উত্তম কুমারকে দেখার ক্ষেত্রে আর ওই ট্যাবু কাজ করছে না। এইবার যত দেখছে তত বুঝে, লোকটা তো আর নতুন ছবি করেনি, লোকটা তো সেই ছবি করে গেছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে শেষের দিকের 78, 79, 80-র প্রথম দিকে যেসব ছবি রিলিজ করেছে, তার মধ্যে কয়েকটি ছাড়া অধিকাংশই খুব খাজা পরিচালক, খাজা চিত্রনাট্য, এবং ওই টোটাল পরিবেশের মধ্যে খাজা থাকলে উত্তম কুমার তার মধ্যে আর কতটা ফুল ফোটাবেন। ছবিগুলো খুব যে চলেছে তাও না,
ফলে শেষের দিকের ছবি না, যে ছবি 60-এর দশকের, 60-এর মিড 60s 70s সেই ছবি হয়েছে, সেই ছবিগুলো দেখে বলছে যে তো আন্তর্জাতিক মানের অভিনয় করছে লোকটা। এই জায়গা থেকে উত্তম কুমার আস্তে 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 ওই ট্যাবু ভেঙে গেল এবং আস্তে আস্তে বিস্তৃত হতে শুরু করলো তার সাম্রাজ্য। তখন এক বাক্যে আর কিছু না, ওই উত্তম কুমার এবং তার যারা মাস্তুল, যারা প্রধান, সেই সৌমিত্র চট্টোপাধ্যায় বলছে উত্তমের কোনো তুলনা হয় না, অপর্ণা সেন বলছে উত্তম বাবুর ভাবা যায় না, গৌতম ঘোষ বলছে নয়, এখন কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি থেকে শুরু করে সকলে বলছেন যে ও সুমন মুখোপাধ্যায় বাংলা থিয়েটারের ডিরেক্টর, যে সুমন একবার সৌমিত্রদার সঙ্গে আড্ডায় বলেছিল ও সৌমিত্র ছিল আর আর ওর বন্ধু উত্তম, সৌমিত্র উত্তম করতে করতে ওর নাকি সিঁড়ির ওপর দিয়ে উঠে যেত। সেই দিন পার্টিতে বললাম যে তুমি তো সৌমিত্র অনুরাগী, আর উত্তম কুমার গুরুদেব। যত দেখছি না তত বুঝতে পারছি লোকটা কি লেভেলের অভিনেতা। তা এই জায়গা থেকে আস্তে আস্তে যেটা তুমি বললে, আস্তে 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 এখন সমস্ত নদী সেই মহানায়কের মহাসাগরে এসে মিশে গেছে। আচ্ছা সুরজিৎ দা, এবার একটু অন্য একটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে একেবারে প্রথম দিকের উত্তম কুমার অভিনীত খুব একটা ছবি আমরা পাই না, আমরা বসু পরিবার থেকে পেতে আরম্ভ করি এবং যদিও দেখা যায় যে বসু পরিবার, তারপরেতে তোমার 74.5 এই ছবিগুলো দেখেই সত্যজিৎবাবু ওনাকে সিলেক্ট করেন ওনার ছবির জন্য। হ্যাঁ, 74.5, বসু পরিবার আর চাঁপাডাঙ্গার বউ, নির্মল দে পরিচালিত 3টে ছবি। নির্মল দেখে সত্যজিৎবাবু পরিচালক হিসেবে বেশ দর দিতেন। ওই 3টে ছবি দেখে ওর হ্যাঁ বলো উত্তমবাবু সম্পর্কে একটা খুব ভালো। এবং তার মধ্যে সত্যজিৎ রায় কিন্তু কোনো থিয়েটার দেখতে পাননি। এবং মানে আমাদের চোখেও ধরো অগ্নিপরীক্ষা, সাগরিকা, সবার ওপরে, এই ছবিগুলোর মধ্যেও কিন্তু একটা সুর আছে মানে অভিনয়ের মধ্যে। এই লোকটাই আবার পরবর্তীকালে আমাদেরকে উপহার দিচ্ছে হারানো সুর, চাওয়া পাওয়া, সপ্তপদী, একদম অন্যরকম। তো এটা কিভাবে হলো? এটা কি একটু মানে তোমার ব্যাখ্যায় কি বলে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে সৌম্যমিত্র বলতেন আর কি যে 10 বছর অন্তর ভাষার প্যাটার্ন পাল্টে যায়। উত্তম কুমার সেই শিল্পী যিনি নিজেকে 10 বছর অন্তর, কি আরও কম 6 বছর অন্তর নিজেকে পাল্টে গেছেন। প্রথম ঠিকই বলেছ, সত্যজিৎবাবুর জহুরির চোখ, তাই তিনি 74.5, চাঁপাডাঙ্গার বউ বা বসু পরিবার। যদিও আমি মনে করি যে বসু পরিবারে, হ্যাঁ বসু পরিবারটা প্রথম হিট করলো উত্তম কুমার নাম নিয়ে, তার আগে অরূপ কুমার, তার আগে অরুণ কুমার এবং অরূপ কুমার দুটোই ফ্লপ। তার আগে মায়াডোর থেকে শুরু হয়েছিল, 47 সাল স্বাধীনতা দিবস হচ্ছে, ওদিকে উত্তম কুমারের ছবি রিলিজ করছে, হিন্দি ছবি মায়াডোর, সেগুলো তারপরে দৃষ্টিদান থেকে আরম্ভ করে আর সব ছবি রায়, ভারতী দেবী, সব নায়িকা মনের, তা এই ছবিগুলো একদমই চলেনি এবং ওর অভিনয় কোথাও কিছু ঘটেনি এবং উনি খুব ব্যঙ্গের শিকার হতেন। সে প্রভাদেবী থেকে শুরু করে আর সাধারণ টেকনিশিয়ান পর্যন্ত ঢুকলে আরে দুর্গাদাস এসছে রে, দুর্গাদাস এসছে, দুর্গাদাস ব্যানার্জি হচ্ছে, মানে এখন যদি কেউ ঢুকলে উত্তম কুমার এসছে বলে এইটা আর কি, ওইরকমভাবে আওয়াজও দিতেন। এনিওয়ে বসু পরিবারের প্রথম ওই দুটো অরুণ কুমার এবং অরূপ কুমার, এই দুটোই ফ্লপ। তখন এই দুটো নাম বাদ দিয়ে ওই সম্ভবত গুরুদেবের দেওয়া নাম ছিল উত্তম, এই উত্তম নামটা ওর মা বললেন, এই উত্তম কুমার পড়লো বসু পরিবার এবং সুপারহিট হলো বসু পরিবার। সেখানে দাদার চরিত্র, ওই দাদার চরিত্র দিয়ে শুরু আর সেইভাবে ধরতে পারলে দাদার চরিত্র দিয়ে শেষ। বসু পরিবার টু দুই পৃথিবী, সেখানে ওই ভাইকে, অবাধ্য দুষ্টু ভাইকে ওই ধুতিতে বেল্ট পরতো এক সময়ের লোক, যাদের ধুতি কোনো সময় আলগা না হয়, ছোটাছুটি করতে প্রবলেম না হয়, ওই ধুতি থেকে বেল্ট খুলে নিয়ে এসে ভাইকে মারা, ওটাতেও ছিল, দুই পৃথিবীতেও ছিল। এটা একটা অদ্ভুত কাকতালীয়। এনিওয়ে, তা ওই ঠিকই আমরা বসু পরিবারেও কথা বলার মধ্যে সেদিন যে কথা বলেছিলাম
তার সুরগুলো যদি তেমন না হয় তবে কেন বলবো তোমার মধ্যে অনেক রকমের জটিলতা, সেই জটিলতাগুলোকে যদি সেইভাবে স্ফুরণ ঘটানো না যায় তাহলে কি করেই বা সম্ভব, আর কেনই বা তা হবে? বলো না একথা বলো না। অর্থাৎ এই যে সুর ছিল এর মধ্যে কিন্তু তার একটা বড় কারণ হচ্ছে চিত্রনাট্য। এটা আমি টুকরো টুকরো আমার এতে অনেক কিছু লেখা থাকে, আমি কিছু কিছু নোট করে এনেছি। কোন কথাটা পরে মনে হবে এটা বললাম না কেন, কারণ এরকম অবকাশ তো মানে বহুদিন উত্তম ভজনা প্রথমে, তারপরে উত্তম ব্যাখ্যা, উত্তম চর্চা, উত্তমের কু উত্তমময় হয়েই তো এই 6 দশক কাটালাম। প্রথম তো কলেজে মানে একটু উত্তম কুমার দেখা, সে মাস্টারমশাই থেকে আর ছাত্রছাত্রীরা পর্যন্ত উত্তম কুমারের গলা করে প্রচুর মেয়েদের আকর্ষণ অনুভব করেছি। এবং বললে বিশ্বাস করবে না যে তারপর যখন আমি প্রতিদিনের সাংবাদিকতা করি তখন আমাদের ওই যে বিখ্যাত স্কুল বলেছে ইংরেজি স্কুল, খুব নাম না ওই দিকেই একটা ওই খুব বড় স্কুল আছে পার্ক স্ট্রিটের ওইটায়, যাই হোক সেই স্কুলের শতবর্ষ, সেই হিসেবে আমাকে প্রতিবেদক করে পাঠানো হয়েছে। এবং আমি ওখানে ইন্টারেস্টিং যে ক্লাস 9-10-এর হিরো কে হিরো, ততদিনে উত্তমবাবুর প্রায় 10-15 বছর মারা যাওয়া হয়ে গেছে। 9-10-এর মেয়েরা, ওদিকে শাহরুখ খান, সিলভাস্টার স্ট্যালোন তখন, এদিকে প্রত্যেকটা মেয়ে বাংলায় উত্তম কুমারের নাম করেছিল, প্রত্যেকটা মেয়ে। তখন টিভিতে রেগুলার উত্তম কুমারকে দেখে, উত্তম কুমার বলে এরকম উত্তম এরকম করেছিল, মারা যাবার 10 বছর বাদে। তো এনিওয়ে, এই যে উত্তমকে আমরা পাই এই প্রথম দিকে, এটা সত্যি টেনে ব্যাকব্রাশ চুল, কথার মধ্যে সুর, সেই কথার মধ্যে আবার রিফলা রফলার মধ্যে যে প্রখর যে উচ্চারণ আগে ছিল, জানো কমলা, সৃষ্টি কখনোই তার স্রষ্টাকে হারিয়ে দিতে পারে না। আমরা যে ভেবেছিলাম যে কৃষ্টির ক্ষেত্রে আমরা কখনো প্রশ্রয় পাবো না, বা এই জাতীয় কথায় যে আবার তাদের আবার উচ্চারণের যে বলিষ্ঠতা, উত্তমবাবু সেটাও ছিল না। এইবার তার সঙ্গে ওই সুরটা, কমলা শুধু একটা মিষ্টি কণ্ঠস্বর ছিল, যে কথা বলতে এসেছিলে ওই সুর থেকে কিন্তু অনেক কম, কিন্তু কমিয়ে ওই যে বলে লুকোনো সুর, হ্যাঁ কমলা তুমি যদি মনে করো আজকের দিনটাই জীবনের শেষ দিন, তা নয়, জীবনে আর একটা দিনও আছে, সেদিনেও তুমি দেখবে পৃথিবীর অগ্নিপরীক্ষার প্যাটার্ন অফ অ্যাক্টিং তাই লাগে সুর। এইটা বদলে যাচ্ছে, আমি এটা বলছি অদ্ভুতভাবে। এর প্রথমে বলি এর কার্যকারণ। প্রথম হচ্ছে চিত্রনাট্য। যেমন ধরো, এইটা আমি অনেক দিন ধরে বলবো বলে লিখেছিলাম, কিরকম মিলে গেল আজকে অদ্ভুতভাবে। সুপারহিট সবার উপরে, শেষকালটায় যখন ছবি বিশ্বাস তখনও ওই ডেলিরিয়াম বকে যাচ্ছে, না 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 সব মরে গেছে, কেউ নেই, আপনার স্ত্রী মহামায়া, আপনার ছেলে শঙ্কর, সুচিত্রা সেন আবার তখন শঙ্কর উচ্চারণ করতেন, শঙ্কর বলতেন তখন ওই সবার উপরেতে, আপনার স্ত্রী মহামায়া, আপনার ছেলে শঙ্কর, না 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 তারা কেউ বেঁচে নেই, তারা কেউ বেঁচে নেই। তার 12 বছর তারা না খেতে পেয়ে মরে গেছে, একটা পয়সার অভাবে না খেতে পেয়ে মরে গেছে, তারা সব মরে গেছে। এই যখন বলছেন, উল্টো দিকের ক্যামেরায় শোভাসেন বলছে, কেঁদে ছেলের গায়ের উপর পড়ছেন শোভাসেন, যে কি হবে এত, মানে এইরকম ডায়ালগটা প্রায়, এতটা পথ এসে তরি শেষকালে ডুবে গেল। তখন তার কথা হচ্ছে যে মানে ক্রিয়াপদটা আগে দিয়ে, ভার্বটাকে আগে দিলে ওটা পদ্য হয়, ওটা কাব্য হয়, এবং ওটা খুব মেকি বাংলাও হয় একটা, সেটা কখনো জ্যান্ত হয় না। যেমন
ওর মানে এইরকম আর কি যে হ্যাঁ, ওর মধ্যে মনুষ্যত্বকে উদ্ধার করতে হলে চাই ধৈর্য, চাই সেবা, চাই সহানুভূতি। আমরা কি এইভাবে কেউ কথা বলি? এমনকি সেই যুগেও কি এইভাবে কথা বলতো লোকে? না, দাঁড়াও দাঁড়াও, এখনই ধৈর্য হারিও না, একটু দেখতে দাও। এখন অনেক দিন আমাদের ওকে সহানুভূতি জানাতে হবে, ওকে আরো সময় দিতে হবে, আরো ধৈর্য ধরতে হবে আমাদের, তবে জানতে হবে। এবার লাইনটাই যদি এই থাকে, ওর মধ্যে মনুষ্যত্বকে উদ্ধার করতে গেলে চাই ধৈর্য, চাই সেবা, চাই সহানুভূতি। লিটারেচারের মধ্যেই একটা খুব আনওয়ান্টেড লিরিক রয়েছে। তারপর শেষকালে যখন ওইটা সিনটা কাট করে ছবি বিষয়ের স্মৃতি ফিরে এলো, সুচিত্রা সেন অ্যাজিভ যেন সব তো মিলিয়ে দিয়েছি, এবার আমি চলে যাই বলে এই লাস্ট রোম্যান্টিক সিনটা হবে, বেরিয়ে যাচ্ছে। উত্তম কুমার কাছে এসে বলছে, মানে তুমি আমার যা করেছো, তার একটা যা লাইন উদাহরণ হিসেবে দিচ্ছি, যেদিন আমার ছিল না আশ্রয়, ছিল না ঘুম, না যেদিন আমার ছিল না আশ্রয়, চোখে ছিল না ঘুম, ক্ষুধায় দিয়েছিলে খাদ্য, তৃষ্ণায় জল, দুঃখে দিয়েছিলে না, যেদিন আমার ছিল না কোনো আশ্রয়, ছিল না চোখে ঘুম, ক্ষুধায় দিয়েছিলে খাদ্য, তৃষ্ণায় জল, দুঃখে দিয়েছিলে সান্ত্বনা, দিয়েছিলে প্রীতি, মমতা স্পর্শ। এই কথার মধ্যে জ্যান্ত ওই সুর একটা আনওয়ান্টেড আসতে বাধ্য। এই কথাগুলো যদি বলে কেউ, যেদিন আমার ছিল না আশ্রয়, ছিল না ঘুম, ক্ষুধায় দিয়েছিলে খাদ্য, তৃষ্ণায় জল, কি করে সম্ভব? ফলে ওই সংলাপের প্যাটার্ন, এবং তখন উনি রুল করছেন না, ওই সংলাপ বদলে দেবার ক্ষমতাও নেই, ওইটাই বলতে হবে। এবং উনি তো একবারে সেই নন, মানে উনিও তো আবিষ্কার করতে করতে যাচ্ছেন। উনি তখন ওর মন বিক্ষিপ্ত হচ্ছে এই প্রচলিত অভিনয় যেতে, তাই জন্য ভাঙছেন, অত সুর কাটছেন, যে মনে হচ্ছে লুকোনো সুর। তুমি ঠিক বলেছো, কারেক্ট, লুকোনো সুর। কিন্তু তাই উনি বলেন, ক্ষুধায় দিয়েছিল খাদ্য, তৃষ্ণায় জল, দুঃখে আর দিয়েছিলে প্রীতি, দুঃখে দিয়েছিলে প্রীতি, না দিয়েছিলে প্রীতি আর মমতা স্পর্শ। তারপর আবার এক কথা দুবার বলার রেওয়াজ থিয়েটারের কায়দায়। ভালো হবে মা, ভালো হবে, চলে যাও মা, চলে যাও, এসো মা, এসো। এই যে দুবার করে ডায়ালগ বলা, তখন চিত্রনাট্যের একটা বৈশিষ্ট্য ছিল। এইবার সেইখান থেকে কি করছে, 1956-তে সাহেব বিবি গোলাম, চিরকুমার সভা, যে দুটি অভিনয় 56 সালে উনি করেছেন, যে দুটো আদৌ আন্তর্জাতিক লেভেলের অভিনয়। মানে আমি দুজনকে বলতে শুনেছি, ওই ট্যাবু ভেঙে এক কবি অমিতাভ দাশগুপ্ত, আমার মাস্টারমশাই, উনি একসময় বলেছিলেন, আমার উত্তম সুচিত্রার ছবি দেখতে ভালো লাগে। তুমি বলছেন তোর বয়সে ভালো না লাগলে ডাক্তার দেখানো উচিত, আর আমার বয়সে ভালো লাগলে আমাকেও ডাক্তার দেখানো উচিত। অর্থাৎ মানে এই তোর সময় তো ওইটা উদ্বেলটা হবেই, কিন্তু ওটা আসলে নয়। সেই সময় উনি কিন্তু বলেছিলেন যে উত্তম কুমারের অভিনয় সাহেব বিবি গোলামের ভূতনাথ, ওটা আন্তর্জাতিক লেভেলের অ্যাক্টিং। কটা কথা দেখেছিস, শুধু একটা লোক দেখছে, অবজার্ভ করছে, বিস্মিত হচ্ছে, তিক্ত হচ্ছে, তার সঙ্গে অদ্ভুতভাবে যে অ্যাডোরেশন পিরিয়ড, তখনকার দিনের যা হয়, ম্যাচুরিটি অনেক মেয়েদের তো অনেক আগে আসে, ছেলেদের তারপরে। এখন যেমন অল্প বয়সের ছেলেরাও খুব ম্যাচিওর হয়ে যাচ্ছে, সব খুললামের জন্যে। তখন ওই যে আরও ট্যাবু ঢাকা দাও, জন্মবৃত্তান্ত জানতে অনেক সময় লেগে যেত, অনেক কিছু, অনেক না পরে 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 করে অনেক ছেলেরা অনেক বয়সে ম্যাচিওর হতো। তার ফলে ভূতনাথের যে বয়স, সেই বয়সে হয়তো এই সময় অ্যাডোরেশন পিরিয়ড কাটিয়ে ম্যাচুরিটির জায়গায় যাবার কথা, কিন্তু ওইখানে ভূতনাথের সেই সময় হিসেবে ভূতনাথের বয়স সন্ধিটাই প্রায়। তার ফলে ছোট বৌঠানের সঙ্গে ওই যে অ্যাডোরেশন পিরিয়ডে অনেক তার থেকে 4 বছরের বড় কি 6 বছরের বড় মেয়ের প্রতি অদ্ভুত একটা ভালো লাগা তৈরি হয়। সেটা সম্পর্ক ভেদে, সেটা হতে পারে তার মাস্তুতো দিদি, হতে পারে পাড়ার একজন দিদি বয়সী কেউ, হতে পারে একজন বৌদি। কেন জানি না তাকে খুব ভালো লাগে, কেন সে নিজেও বুঝতে পারে না, কি যেন একটা আকর্ষণ।
তার হাতের ছোঁয়া লাগলে খুব ভালো লাগে, সে মাথায় হাত বুলিয়ে দিলে ভীষণ ভালো লাগে, তার সঙ্গে সবসময় থাকতে ইচ্ছে করে। এটা ফ্রয়েড তার ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু এইটা আছে, এই একটা ব্যাপার অদ্ভুতভাবে উত্তমবাবু এনেছিলেন ছোট বৌঠানের সঙ্গে ভূতনাথের রিলেশনে। সেই জায়গায় উনি বলছেন যে এটা আন্তর্জাতিক লেভেলের অভিনয় 56 সালে, এবং ওই সালেই প্রায় মানে একই বছরে ওই চিরকুমার সভা, সেইটা নিয়ে সৌমিত্র চ্যাটার্জি বলেছিলেন ওইরম পূর্ণ রবীন্দ্রনাথও ভেবে যাননি, অত অ্যাপ্রোপ্রিয়েট পূর্ণ, অত সূক্ষ্ম, মানে যে কমেডি আমি করতে, মানে এক সেকেন্ড উত্তমদা দেখতে দেয়নি কোথাও যে আমি উনি কমেডি করছি, একেবারে মানে আমি ভিকটিম অফ দ্য সার্কামস্টান্সেস, আমি সিচুয়েশনের ভিকটিম, তোমাদের হাসি পাচ্ছে। পূর্ণকে যেভাবে রূপ দিয়েছিলেন সৌমিত্রদা ঠিক এই ভাষায় বলেছেন রবীন্দ্রনাথও ভেবে যাননি এত অসামান্য অভিনয় 56 সালে লোকটা করছে। কিন্তু এই যেটা বললে যে কিভাবে, কিন্তু এই 56 সালের ভূতনাথ বা চিরকুমার সোমার পূর্ণ দেখে তো উত্তম কুমারের সিনেমা দেখার জন্যে মেয়েতে মেয়েতে মারামারি চুলোচুলি লাইনে দাঁড়িয়ে হয়নি, এটা তো রেকর্ড। মানে একটা মেয়েকে মারছে টিকিট পাওয়ার জন্যে, পাবে না বলে। এরা তো সারা উত্তর মধ্য দক্ষিণ কলকাতায় ঘটতো। সেই যে উত্তম কুমারের কথা বলছো যে পরে আর মেলাতে পারি না, সেটা ওই 57 ওই বছরেরই শেষে নবজন্ম ছবিটা এখনও ইউটিউবে পাওয়া যায়, দূরদর্শন আগে দেখা তো দেখবে। ওই উত্তম গ্রামের উত্তম কিন্তু যাত্রা করে বেড়ায়, কিন্তু ওই উত্তমের মধ্যে আস্তে আস্তে ওই প্রাঞ্জল, স্বতঃস্ফূর্ত, কনফিডেন্ট, স্ল্যাপস্টিক কমেডি অদ্ভুত, ওই এবং উচ্চারণ খুব ওই তার মধ্যে হিউমারাস, ওই উচ্চারণের গোল গোল ভাব নেই, একদম অন্য একটা নবজন্ম, মানে উত্তমের নবজন্ম হচ্ছে। এবার বলছি সেই নবজন্ম সেই উত্তম কুমার এইবার আসছে 1956 পর 57 সাল। 57 সালে কি ছবি আমরা দেখতে পাচ্ছি? হারানোর সুর, অজয় করের পরিচালনায় এবং অসিত সেনের পরিচালনায় জীবন তৃষ্ণা, দুটোই মারাত্মক ডিরেক্টর। এইখানে উত্তম কুমারের হেল্প হচ্ছে, উনি যেটা করতে চাইছেন পাচ্ছেন, কারণ চিত্রনাট্য অনেক আধুনিক হচ্ছে। ওরা তখন ওদের হলিউড ছবি দেখা হচ্ছে, এবং এইবার উত্তমবাবু এর মধ্যে এই যে বসু পরিবার, 74, চাপাডাঙ্গার বউ, এর পর থেকেই ওর হলিউড নিয়মিত নিয়ম পারে রাত্রিরে বা এলিটে গিয়ে হলিউড ছবি দেখা, এরপর থেকে এই ছবি দেখা, ওই হাঁটা চলা। এইবার আর এক উত্তম কুমার তার অন্য উত্তমকে খুঁজছে, পাশাপাশি এই হারানোর সুর এবং জীবন তৃষ্ণা, একজন অজয় কর, একজন অসিত সেন। এইখানে আমরা অন্য উত্তম কুমারকে পাচ্ছি। কি পাচ্ছি না, অগ্নিশ্বরেও চুলটা ব্যাকব্রাশ থেকে একটু ওপর দিকে তোলা, নবজন্মে তো ঘাঁটা ঘাঁটা চুল, অদ্ভুত, সেটা খুব জোভিয়াল রোম্যান্টিক লাগে। এই হারানোর সুরে ওই চুলটা আস্তে করে সন্তুদা ইয়ার্কি মেরে বলতো গুরু সিঙাড়াটা, তা ওইটা ওই যে অ্যালবার্টটা, এবং ওই অ্যালবার্টটা অদ্ভুত, চৌরঙ্গিতে ওইখানে দেখা যায় এই এসেছে। এবং শুধু ওইটা নয়, দেবানন্দের ছিল এইটা, এই চুলটা উপরে উঠছে, বাকিটা পাশ থেকে এরম করা না, ওর বিউটিটা আলাদা। যদিও সৌমিত্রদা উত্তম ও চুলের স্টাইল পছন্দ করতেন না, করলে তো নিজেই ওরম চুল করতেন, আর করার কথাও না, কিন্তু আপামোর তামাম বাংলা কেঁপে উঠেছিল, প্রত্যেকে তখন ওই চুল করছে। ওই ওর মুখে ওই চুলটা যা গেছিল, ওর মুখের মধ্যে যে গোল ভাবটা, যে ওই চুলটা অদ্ভুতভাবে একটা শার্পনেস তৈরি করলো ওর মুখে, ওই চুলটা। তার সঙ্গে এ পাশ থেকেও আরেকটুখানি ওঠা, এটাও ওঠা, এটাও ওঠা, লক্ষ্য করে দেখা যাবে। এই চুল তখন তৈরি হয়েছে, তার মুখের মধ্যে শার্পনেস আনছে। এবার কি করছেন? হলিউড দেখছেন, পাশাপাশি হলিউডের ছবি, হাঁটা চলা পাল্টে যাচ্ছে আস্তে আস্তে লোকটার। কিন্তু সেটাকে ওই দেবানন্দের মতো গ্রেগরি পেকের অন্ধ অনুকরণ করে নয়। গ্রেগরি পেক যেমন হিন্দিটা বলতেন, দেবানন্দ হিন্দিটা বলতেন গ্রেগরি পেকের ইংরেজির অনুকরণে। মানে যদি এরকম হয় না, ওখানে পুরো বাঙালি, উত্তমবাবু পুরো বাঙালি, যেভাবে রাজ কাপুর চ্যাপলিনকে নিয়েছিলেন, মানে চ্যাপলিনকে নিচ্ছেন কিন্তু যে গলাটা থ্রো করছেন রাজ সাহেব, সেটা একেবারে গ্রামের মাটির গলা। গোপাল
সেটা চার্লি চ্যাপলিন না, বাকিটা অদ্ভুতভাবে ব্লেন্ড করতে হয়। তো উত্তমবাবু তখন ওইটা ব্লেন্ড করছেন, যে আসলে তখন ওই চুলটা তৈরি করছেন, ওই হলিউড দেখেই ওই চুল তৈরি করা। তখন হলিউডের বেশ কিছু অ্যাক্টরের ওই রকম চুল, ওই চুলটা তৈরি করছেন নিজের মতো করে। এবার তার পাশাপাশি উনি হলিউড দেখছেন আর আয়নায় নিজেকে জরিপ করছেন, এক একটা ডায়ালগ কীভাবে কোনভাবে বললে, তার মুখের কোন জায়গায় কোন এক্সপ্রেশন, মুখটা তার নিজের মুখ তো নিজের তালুতে থাকে না। আমি এরম করলে কি দেখতে লাগবে আমি জানি না, আমি এরম করলে কি দেখতে লাগবে আমাকে জানি না, উনি সবটা জানতেন, মুখস্থ করে ফেলেছিলেন জরিপ করে মুখটা। এবারে উনি শুরু করলেন ওদিকে উচ্চারণের জন্য কি শুরু করলেন, খবরের কাগজ, ওই যেটা আমি ক্লাসে বলেছিলাম সেদিন, লয় কমিয়ে, লয় পরিষ্কার, তা বাড়িয়ে 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 খবরের কাগজ জোরে জোরে পড়া, আরও দ্রুত পড়া, রিফরা রফলা সমেত পড়া। এবং কারণ ওর তো শুধু জীব পুরুষ ছিল তাই না, স্ট্যামার করতেন, অনেকগুলো প্রতিকূলতা ছিল, তাই জন্যই বোধহয় সব প্রতিকূলতা ভেঙে 100 বছর। তাই সেইখানে উনি তখন ওইটা করছেন, তার সঙ্গে সংস্কৃত শিক্ষক রেখে সংস্কৃত মন্ত্রোচ্চারণ করছেন। কারণ ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। এই যে মানে অনেক বেশি উচ্চারণে জীব অনেক বেশি খেলা করে সংস্কৃত থেকে পালি থেকে ডাইলিউট করে বাংলা ইত্যাদি প্রভৃতি। তো তা সেইখানে তখন ওই সংস্কৃতটা মন্ত্রটা পড়ছেন, একদিকে ইংরেজি চর্চা করছেন, একদিকে সংস্কৃত চর্চা করছেন বলার জন্যে। মূলত ইংরেজিটা তখন কিন্তু হলিউড দেখে তার মিটার তৈরি করছেন, বাংলায় ডায়ালগ বলার মিটার তৈরি করছেন। এই যে তার চর্চাটা চলছিল মাঝখানে, এই 57 সালে হারানো সুর আর জীবন তৃষ্ণা তার এক্সপেরিমেন্টের জায়গা এনে দিল। এবং ওই ফিল্মের সংলাপ, নাটক নয়, চলচ্চিত্রের সংলাপ, চিত্রনাট্যের সংলাপ, সেখানে কি টেনশন রাখেনি, কিন্তু চিত্রনাট্যের সংলাপ তৈরি হলো ফলে। এবং তার ক্যামেরা নেওয়া থেকে শুরু করে এই দুজন পরিচালকও হলিউড দ্বারা প্রভাবিত, ফলে একবারে খাপে খাপ হয়ে গেল। হ্যাঁ, তা এই জায়গা থেকে আস্তে আস্তে আমরা এই কার্যকারণে আমরা একটা অন্য উত্তম কুমারকে দেখতে পাচ্ছি। শার্প, হাঁটা চলা, কোটটা রাখা, হারানো সুরের প্রথম দিকে যে লোকটা ভয় পায়, হ্যাঁ, একটা এলোমেলো চুল। এবার আস্তে আস্তে যখন তার স্মৃতি চলে যায়, সে আশ্রয় পায়, তার কোথাও কি বৌদ্ধিক অভিনয়, কোথাও ব্যাকআপ মাইন্ডে যে কি একটা যেন আমি মিস করছি, এ তো থাকবেই, হবেই, আমি তাহলে মিস করছি একটা স্মৃতি, আমি মিস করছি। তার ফলে আমি একজনের প্রতি ডিপেন্ডেবল। তাই সুচিত্রা সেনের সঙ্গে বিয়ে হয়, তুমি যে আমার গান, কোলে শুয়ে, একটা মুখের কোনো এক্সপ্রেশন নেই, এক্সপ্রেশন অদ্ভুত ধরে রেখেছেন। কিরকম একটা শিশু যেমন আশ্রয় পায়, কোনো রোম্যান্টিক মুখ নয়। সুচিত্রা সেনের মধ্যে হাজার রোম্যান্স খেলে যাচ্ছে, তাই স্বাভাবিক, ওকে নিয়ে তার অনেক স্বপ্ন। এবার সে পুরো কোলে শুয়ে মুখটা একটা শিশু যেভাবে শুয়ে থাকে আশ্রয়ের মতো করে, কারণ তার একটা জায়গা ব্লকেজ, তার এতগুলো বছর ঝাপসা হয়ে গেছে, সেই কে কি জানে না, তার ফলে যে অসহায়ত্ব তৈরি হয়, সেই সারাক্ষণ সেই অসহায়ত্বটা, আবার সেই অসহায়ত্বের মধ্যে যে মাঝে মাঝে তার পুরনো দিনের ভেতরের শিরায় ধমনীতে রাখা যে কর্তব্যবোধ, বলে যে আমার একটা চাকরি করতে হবে, না 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 তোমাকে এইভাবে, মানে চাকরি করা দরকার, এটা কবে যেন কোথা থেকে শুনেছিল, ওই পটপট করে মাঝে মাঝে প্লেক করে, কিন্তু মনে রাখতে পারে না। এইবার যখন তার স্মৃতি ফিরে আসে, এই ছোট্ট জীবনটা ভুলে যায়, অনেক বড় জীবনটা তার মনে আসে এবং সে ফিরে আসে। এবার যখন সে অফিসে ঢুকছে, তখন ওই হলিউডের উত্তম কুমারকে পাওয়া যায়, হেঁটে চলে দেবেন, ঘাড় ঘোরানো চুল। এইবার সেই উত্তমের সঙ্গে তুমি কোনোভাবেই বসু পরিবারের উত্তম আর উত্তমকে মেলাতে পারবে না। তার চুলের স্টাইল থেকে শুরু করে, তার থেকে শুরু করে, তার গেট আপ থেকে শুরু করে, তার সঙ্গে তার বলা, হঠাৎ করে যখন বলছে যে আপনি বড্ড রাত করে করেন না, বলতে বলতে কী একটা ডায়ালগ সুচিত্রা সেন বলছে, সেই ডায়ালগটা প্রায় লোকের মুখে মুখে ফিরত,
তাকে শুধু বলেছিল কৌতূহল থাকাটা ভালো, কিন্তু তার বাড়াবাড়িটা আমি পছন্দ করি না। বেরিয়ে গেল। সেই লোকটা, যে লোকটা সেদিন তুমি যখন পাহাড়ের দিকে তাকিয়েছিলে, তখন আমার মনে হয়েছিল যে জীবনে যে সূর্য কোনোদিন অস্ত যাবে না, তার লালিমা আজ বোধহয় তোমার মুখে পড়েছে। এই লোকটা তখন বলছে এই কথা, কৌতূহল থাকা ভালো, কিন্তু তার বাড়াবাড়িটা আমি পছন্দ করি না। এই চলে যাচ্ছে। এই উত্তম কুমারকে পাচ্ছ।